বৈশ্বিক করোনায় বিশ্ব যখন স্থবির, বাংলাদেশ তখনও কিন্তু থেমে নেই। বাংলাদেশ অর্থনীতিতে ভারত পাকিস্তানকে ছাড়িয়ে সেই উন্নয়নের মহাসড়কেই অবস্থান করছে। তো এই উদ্যমকে সামনে রেখে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুসারে যশোর বোর্ডের অধীনে মানদিয়া আইডিয়াল কলেজের সুযোগ্য অধ্যক্ষ যে মহতী চিন্তা চেতনার ফসল আজকে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে। তো সেই সূত্রে আমি মোহাম্মদ আব্দুর রহিম, মানদিয়া আইডিয়াল কলেজ সহকারী অধ্যাপক বাংলা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জানাই কাশফুলের শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। মহান রব্বুল আলামিন তোমাদের ভালো রাখুক, এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের সিলেবাসে যে আছে উচ্চারণ, সেই উচ্চারণ আমরা শুরু করব এখন। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে উচ্চারণ প্রসঙ্গত কারণেই আমাদের মনে প্রশ্ন আগে আসে, উচ্চারণ কি? উচ্চারণ তোমরা দেখতে পাচ্ছ, উচ্চারণের আবিধানিক অর্থ হচ্ছে মুখ দ্বারা ধ্বনি সৃষ্টি, অর্থাৎ বাচন কথন ব্যক্তকরণ প্রকাশকরণ ইত্যাদি হচ্ছে উচ্চারণ। তো বাক পতঙ্গের সাহায্যে মনের ভাব প্রকাশ করাই হচ্ছে উচ্চারণ। এখন এই বাক পতঙ্গ কি? তোমরা লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড, আমি ছবিটি আঁকছি। এই একটা মানুষের যখন মাথার মাংসকে ছিলে ফেলা হয় তখন দেখো যে এরকম দৃশ্যটা থাকে। এটা কি করতে হয়? এটা দিয়ে আমাদের যে 13টি অঙ্গ প্রত্যঙ্গের ভিতর আছে, এই 13টি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই হচ্ছে বাক পতঙ্গ। তো কোনোটা জিহ্বা, কোনোটা শক্ত তালু, নরম তালু, আমি সেগুলো লিখছি না। তোমরা দেখো, এই যে এটা দেখছো অ্যাদমের অ্যাপেল, এটা কি এখানে শক্ত তালু? তোমরা যখন দেখবা নিজের জিহ্বা দিয়ে উপর দিকে টাকরায় আঘাত করে দেখুন শক্ত, কোনো জায়গায় হচ্ছে নরম। এবং আয়নার সামনে যেহেতু তোমরা দেখো একটা হা করে, তাহলে দেখবা যে ছোটো ছোটো জিহ্বা নড়াচড়া করে, এটা হচ্ছে আল জিহ্বা। আর যে জিনিসটা আমাদের পেটের ভিতর আছে এটা হচ্ছে ফুসফুস। আমি বোর্ডে আর লিখছি না, সময়ের ব্যাপার। তো এইগুলো দিয়ে আমাদের এই ধ্বনি উচ্চারণ করতে হয়। এই 13টি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ধ্বনি আমরা উচ্চারণ করে থাকি। এখন হচ্ছে যে ধ্বনি যেহেতু আমরা উচ্চারণ করি, তো উচ্চারণের প্রয়োজনীয়তা কী? তাহলে আমরা জানি যে উচ্চারণ হচ্ছে ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা, আর ভাষার হচ্ছে ক্ষুদ্র রূপ হচ্ছে ধ্বনি। আর এখানে দেখো তোমরা বাংলা ভাষায় অনেক বর্ণের আকৃতি আছে একই রকম, সেগুলো লিখছি আমি। তিনটি স আছে, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। আরেকটা র আছে, তিনটি র, ঢ-র, ঢ-র। তাহলে এদের যেখান থেকে উচ্চারণ সেখান থেকে অবশ্যই নিয়মভাবে আমাদের উচ্চারণ করতে হবে। যদি এগুলো সঠিকভাবে উচ্চারণ না করি হয় তাহলে আমার দেখা যায় যে শব্দের ব্যাপারে বিভ্রান্তি আসে। সেই বিভ্রান্তি এড়ানোর জন্য
আমাদের কি স্বরনির্ভর নির্ধারণ এবং সূত্র নির্ভর একটি উচ্চারণ জানা দরকার। আর এই উচ্চারণটির নাম হচ্ছে প্রমিত উচ্চারণ, অর্থাৎ যাকে ইংরেজি বলে স্ট্যান্ডার্ড। যাকে বলে স্ট্যান্ডার্ড উচ্চারণ। এই প্রমিত উচ্চারণ যদি আমরা জানি তাহলে আমাদের ভিতরে যে আঞ্চলিকতা আছে সেই আঞ্চলিকতা থেকে আমরা একটি সুন্দর ভাষা উপহার দিতে পারবো। এবার কি আছে, এটা এই জন্য দরকার যে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে তো দরকারি, আর আধুনিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আছে উপস্থাপনা শিল্প, অর্থাৎ পারফর্মিং আর্ট। এটি বর্তমান কি আছে, সঙ্গীত, নাটক, এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো যে উচ্চারণ কত জরুরি। কারণ এই উচ্চারণ যদি আমরা সঠিকভাবে যদি কোনো জিনিস উচ্চারণ না করি তাহলে অর্থের বিভ্রান্তি ঘটবে। অর্থের বিভ্রান্তি হলে কি সঠিক অর্থ পাবো না, সেখানে সেটা ভুল প্রমাণিত হবে। এবং সবচেয়ে মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস যে মিষ্ট একটি ভাষা, মিষ্টি যে ভাষাটা আমরা উপহার দিতে পারবো না। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝলে যে উচ্চারণ কত জরুরি। এখন আছে প্রমিত উচ্চারণের নিয়ম। তাহলে আমরা আমাদের পরীক্ষায় যে জিনিসটা আছে প্রমিত উচ্চারণের নিয়ম, এই উচ্চারণ শিখতে গেলে আমাদের প্রথমে যে শিখতে হবে সেটা হচ্ছে স্বরবর্ণ বা স্বরধ্বনি। স্বরধ্বনি। তাহলে তোমরা সেই যারা প্রি ক্যাডেটে পড়েছো তারা হয়তো 2 থেকে শুরু করেছো, যারা স্কুলে পড়েছো তারা হয়তো একটু পরে শুরু করেছো যে স্বরবর্ণ বা স্বরধ্বনি কয়টি, 11টি, এটা জেনেছো। এই 11টির ভিতরে 11টি তোমরা অবশ্যই জানো, 11টির ভিতরে 7টি আছে মৌলিক স্বরধ্বনি আছে। আচ্ছা, এই 7টি মৌলিক স্বরধ্বনি কি কি আমি এবার লিখছি, তোমরা খাতা কলম নাও, কারণ তোমরা জানো প্র্যাকটিস মেক পারফেক্ট। তো এই 7টি স্বরধ্বনি আছে অ, আ, রসই, রসু, এ, ও এবং এ বা এই জিনিসটা। তবে এটা বাংলা প্রতীকী শব্দে নেই, এই জন্য এটা লেখা হয় না। তো তোমরা 7টি মৌলিক স্বরধ্বনি চিনলে। এখন এই 7টি মৌলিক স্বরধ্বনির উচ্চারণ করতে গেলে আমাদের জানতে হবে সংবৃত এবং বিবৃত। সংবৃত অর্থাৎ চাপা, ঠোঁটটা যখন আমরা এরম চেপে দিই, এটা লিখলাম সংবৃত। আর ঠোঁটটা যখন এরকম প্রসারিত থাকে তখন আছে বিবৃত। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্র্যাকটিস করি অ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অ, আ, রস্বই, রস্যু চেপে যাচ্ছে। যেটা চেপে যাবে সেটা হচ্ছে সংবৃত, আর যেটা খুলে যাবে ওটা হচ্ছে বিবৃত। অর্থাৎ বিবৃত মানে খোলা আর সংবৃত মানে চাপা। তো আমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় যে প্রশ্ন আসে সেই প্রশ্ন আছে আদ্য অ। এই অয়ের 5টি উচ্চারণ লেখো। তো এটা তোমাদের লাগবে পরবর্তী পর্যায়ে, সেটা হচ্ছে নীল।
লিন। পরীক্ষায় হয়তো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তোমাদের আসতে পারে লিন ধ্বনি কোনটি। তোমরা জানো যে আর একটা কার চিহ্ন আছে আকার, রস্বইর ওই রকম একটা কার চিহ্ন আছে রস্বীকার, আবার দীর্ঘইর কার চিহ্ন আছে দীর্ঘিকার। তো এই বর্ণটি ব্যঞ্জনবর্ণের সাথে কি হয়, মিশে যায়, এই জন্য এর নাম হচ্ছে নীলিন ধ্বনি। মনে রাখবা, ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। তো এখন হচ্ছে স্বরধ্বনির উচ্চারণ। যেহেতু আমরা সংবৃত বিবৃত বুঝলাম যে সংবৃত চাপা আর বিবৃত হচ্ছে খোলা, তাহলে আমরা যখন ও উচ্চারণ করেছি, ও আর অ, তাহলে অ আর হচ্ছে ও, এ দেখো এই অ অনেক সময় ও এর মতো উচ্চারণ হবে, অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে। সংবৃত তাহলে তোমরা মনে রাখবে যে সংবৃত মানে চাপা আর বিবৃত মানে খোলা। তাহলে এখন দেখো আমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসে, আদ্য অয়ের 5টি সূত্র লেখো। তাহলে সেই ক্ষেত্রে আমরা আলোচনা করছি কি অ নিয়ে, অ স্বরবর্ণটি নিয়ে আমরা আলোচনা করছি। এখন দেখো শব্দের আদিতে যদি অ থাকে, তাহলে শব্দের আদিতে যদি অ থাকে, আমরা একটা বর্ণ লিখছি, শব্দ লিখছি ছবি। শব্দের আদিতে স্বর মধ্যে কী আছে, অ আছে। শব্দের আদিতে যদি অ থাকে, তারপরে যদি রস্বই বা রস্যু দীর্ঘ বা এইগুলো যা থাকে, তাহলে কি হবে, সেই উচ্চারণ হবে ছবি, ওর মতো হবে। তাহলে দেখেন, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সহকার বয়সী উচ্চারিত রূপ। তাহলে আমরা গ্রামে করি, কেউ বলি ছবি, কেউ বলি ছবি, তাহলে কার উচ্চারণ সঠিক হবে তোমরা নিশ্চয় বুঝতে পারবে। এরকম আরও আছে নদী। আমাদের সমাজে দেখা যায় যারা এলিট পার্সন, যারা উচ্চ শিক্ষিত, তারা এই নিচু শ্রেণীর লোকের থেকে একটু আলাদা থাকতে চায়, আর সে কারণে তারা এই নদী শব্দটি উচ্চারণ করে নদী। কিন্তু তোমার যদি জানা থাকে যে নর ভিতরে কি আছে, অ আছে, তাহলে যদি অ থাকে, তাহলে তারপরে রস্বই দীর্ঘ যেটা থাকুক সেই উচ্চারণ হবে কি ওকারের মতো হবে। তাহলে সেই উচ্চারণ কি ওকারের মতো, অর্থাৎ সংবৃত। তাহলে অ উচ্চারণ হবে সংবৃত, আর এই নদী হবে, দেখো বুঝতে পারছো যে ওকার। তাহলে নদী আর এখন বলা যাবে না। শুদ্ধ সঠিক উচ্চারণের জন্য আমাদের এই প্রমিত নিয়মগুলো, সূত্রগুলো আমাদের অবশ্যই জানা দরকার। এবার দেখো শব্দের আদিতে যদি অ থাকে, তারপরে যদি রিকার থাকে, তারপরে রিকার থাকে, তাহলে তার উচ্চারণ কী হবে, তার উচ্চারণ হবে, আগে একটি শব্দ লিখছি আমি, দেখো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ওটা লিখেছি মসৃণ। আমরা অনেকে বলি মসৃণ, অনেকে বলি মসৃণ, তাহলে আমাদের মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব থাকে। এই দ্বিধাদ্বন্দ্বকে কাটিয়ে দেওয়ার জন্য আমার সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি যে এর মর মধ্যে কি আছে, এটা অ আছে, আর অ যখনই থাকবে অ এর পরে কি আছে, রিকার আছে। তাই সেই অ এর উচ্চারণ কী হবে, ওকারের মতো হবে। তাহলে দেখো যে এই উচ্চারণটা হবে মসৃণ। তাহলে সুন্দর একটি উচ্চারণ উপহার দেওয়ার জন্য আমাদের অবশ্যই প্রমিত নিয়ম জানতে হবে। তোমরা এখন আর মসৃণ বলবা না, এখন সরাসরি মসৃণ বলবা। এরকম আরও শব্দ, বক্তৃতা। আমরা বক্তৃতা বলি, কিন্তু হবে বক, কারণ এখানে রিকার আছে। তাহলে উচ্চারণ হবে কি বক্তৃতা। তোমরা বুঝলে? এরপরে আরেকটি শব্দ দেখো, যকৃৎ। আমরা বলি যকৃৎ,
যকৃৎ, কিন্তু এটা উচ্চারণ হবে কি? আমরা সূত্রে চলে যাই। সূত্রে যেহেতু আমরা এখানে রি আছে, এর মধ্যে কি আছে? অ আছে একটা, এরপরে কি আছে? আমরা রি কাট পেয়েছি, তাহলে উচ্চারণ কি হবে? তাহলে উচ্চারণ হবে যকৃত, যকৃত। এইভাবে যদি আমরা সঠিক উচ্চারণ করি তাহলে আমাদের ভাষার তার স্ট্যান্ডার্ডটা ফেরত পাবে এবং সমাজে সেটা গ্রহণযোগ্য হবে, আঞ্চলিকতা পরিহার হবে। এখন দেখো, যদি আদ্য অয়ের পরে আরেকটি জিনিস থাকে জ ফলা, এই জ ফলা থাকলে সেই শব্দের উচ্চারণ কেমন হবে? যেমন আমরা বলি, এটা কি বলো তোমরা? পদ্ম, কিন্তু এটা পদ্ম না, কারণ আমরা জানি এর মধ্যে একটা অ আছে। এই অ থাকার কারণে এরপরে যদি জ ফলা থাকে তাহলে তার উচ্চারণ হবে ওকারের মতো। আমরা আগেই বলেছি অর দুটি রূপ, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। বিবৃত ও, দেখো মুখটা চেপে যাচ্ছে, তাহলে এটার উচ্চারণ হবে কি? পদ্য। তাহলে গদ্য আর আমরা এখন আর বলবো না, আমরা কি বলবো? গদ্য। এরপরে দেখো, এটা কি লিখলাম? তোমরা নিশ্চয়ই উচ্চারণ করতে পেরেছো এখন, কারণ এর ভিতরে আছে কি? অ আছে, এরপরে কি আছে? জ ফলা আছে। তাহলে উচ্চারণ কি হবে? পণ্য। তাহলে বন্য কি উচ্চারণ হবে? তোমরা এবার খাতায় নিজে নিজে করো। বন্য কি হবে? নিশ্চয় পারবে। যদি কেউ না বুঝে থাকো তাহলে এখানে তাকাও, ব উচ্চারণ করো। ব প্লাস অ আছে, আমরা আসল জিনিস পেয়ে গেছি। যেহেতু আমরা অ পেয়েছি তাহলে আমরা জানি অধ্বনির পরে যদি জ ফলা থাকে তার উচ্চারণ হবে ওকারের মতো। তাহলে বন্য উচ্চারণ হবে বন্য, বন্য আর হবে না। তাহলে নিয়ম জানলে দেখো ভাষা কত সুন্দরভাবে বলা যায়। আমাদের সমাজে এক বইতে একটি অক্ষর আছে, অনেকে বলো কয় খ, এই অক্ষরটির নাম হচ্ছে ক্ষিয়। এই অক্ষরটির নাম হচ্ছে ক্ষিয়। তো এই অক্ষরটি যখন কোনো শব্দে আসে তখন আমরা উচ্চারণ করার সময় কী করি? অনেকে চেপে যায়, অনেকে শুদ্ধ বা সঠিক উচ্চারণ করতে পারি না। এক্ষেত্রে এই খ যদি শব্দের প্রথম থাকে তাহলে কি উচ্চারণ হয়? ক্ষিয় যদি শব্দের প্রথম থাকে ক্ষয়ের মতো উচ্চারণ হয়, যদি শেষে বা থাকে ক এবং ক্ষয়ের মতো উচ্চারণ হয়। তাহলে এখন যদি এই ক্ষিয় বর্ণটি আসে, এই ক্ষিয়র পরে সেটা কি ওকারের মতো উচ্চারণ হবে। তাহলে আমরা এটা কি উচ্চারণ করি? নিশ্চয় আমাদের সমাজে যেটা প্রচলিত আছে সেটা আমরা করি পক্ষ। কিন্তু শুদ্ধ সঠিক উচ্চারণ করতে গেলে কি উচ্চারণ করতে হবে? পক্ষ। আমরা বলি পক্ষ আর বিপক্ষ, আসলে আজ হতে তোমরা এটা ঠিক করে নাও, এটা হবে পক্ষ আর বিপক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে কোনো শব্দের প্রথমে আদ্য অয়ের প্রথমে কি আছে? র আছে। যেমন একটি শব্দ তোমরা বলো, খাতায় লেখো। আমি একটা লিখছি, কি লিখলাম? নিশ্চয় তোমরা পড়তে পেরেছো। প্রভাত।
অনেকে বলে প্রভাত। তাহলে আমরা জানি যদি এই অয়ের পরে যদি র ফলা থাকে তাহলে পর সাথে কি আছে, পর সাথে একটা অ আছে, তাহলে অয়ের সাথে এই পর র ফলা আছে, এই র ফলা যদি জ ফলা যদি যুক্ত হয় তাহলে তার উচ্চারণ হবে প্রভাত। লিখতে হবে কি উচ্চারণে প্রভাত। তাহলে এখন আমাদের শুদ্ধ সঠিক উচ্চারণে আর বাধা থাকলো না। আমরা যদি প্রধান, অনেকে বলি প্রধান, বানান ঠিক আছে কিন্তু উচ্চারণ হয় না, প্রধান। এক্ষেত্রে তোমাদের এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে যে আমরা আগেই পড়েছি যে অর পরে যদি র ফলা থাকে তার উচ্চারণ ওকারের মতো হয়, তাহলে সেটা উচ্চারণ হবে কি প্রধান। আমাদের এখন আর উচ্চারণে বাধা থাকল না, আমরা স্বরধ্বনির উচ্চারণ শিখলাম। প্রসন্ন, অনেকে বলে প্রসন্ন, প্রসন্ন, অনেকে এটি উচ্চারণ করে, কিন্তু আমাদের মনে যদি থাকে, আমরা যদি সূত্রটা যদি জানি যে এর ভিতরে কি আছে, পর ভিতরে একটা অ থাকে, প বানান করতে পারো তো? নিশ্চয় পারবে, প প্লাস অ। তাহলে এই অ যদি এর ভিতর থাকে তাহলে তার উচ্চারণ করতে হবে কি, তার সাথে র ফলা যুক্ত থাকলে উচ্চারণ করতে হবে প্রসন্ন। তাহলে আমরা উচ্চারণে আমাদের আর বাধা পুরো দিয়ে উচ্চারণ করব, প্রসন্ন আর বলবো না। তো শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের স্বরধ্বনির উচ্চারণ। এখন তোমরা বুঝতে পারলে উচ্চারণ কত জরুরি, এবং এই নিয়মগুলো যদি তোমরা পড়ো অবশ্যই উচ্চারণ করতে পারবে এবং সেটা শুদ্ধ সঠিক হবে। যখন তোমরা উপস্থাপনা করবা, যদি বলা প্রধান, তাহলে কেমন প্রধান, তোমার মনের দৃঢ়তা বৃদ্ধি পাবে, তুমি সূত্র জানলে তোমার কি কোনো ভাষার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, উচ্চারণ আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন হচ্ছে এই গেল প্রমিত উচ্চারণের স্বরধ্বনি রূপ। এখন পরীক্ষায় তোমাদের আসতে পারে যে আদ্য অয়ের 5টি সূত্র লেখো, আবার এরকম আসতে পারে মধ্য অয়ের 5টি সূত্র লেখো। যদি সমাসবদ্ধ শব্দ হয়, এই শব্দটা আমি লিখলাম, তোমরা নিজে নিজে উচ্চারণ করে দেখো পারো কি না। সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ যদি হয় তাহলে কি লিখতে হয়, তার উচ্চারণ হয় ওকারের মতো। তাহলে আমরা আর বলবো না যে পদপ্রার্থী, আমাদের বলতে হবে পদপ্রার্থী। তাহলে জনসাধারণ আর বলা যাবে না, বলতে হবে কি জনসাধারণ। জলদি আর বলা যাবে না, বলতে হবে জলধি, কারণ জল ধারণ করে যে, সেটাই তো জলধি। তো যেহেতু জল ধারণ করে জলধি, এটা কি ব্যাস বাক্য ভাঙা আছে, এটা সমাসের একটি রূপ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্বরধ্বনির উচ্চারণ শিখলে এবং কী ধরনের প্রশ্ন হতে পারে তাও আমি তোমাদের বলে দিলাম। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব, ব্যঞ্জনবর্ণের কিছু উচ্চারণ আছে। এই ব্যঞ্জনের উচ্চারণ জানতে হলে আমাদের একটি জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে তোমরা ছোটোবেলায় পড়েছ মহাপ্রাণ আর অল্প প্রাণ। তাহলে তোমরা দেখো যে ব্যঞ্জন বর্ণের ভিতরে এই দুইটি
উচ্চারণ আছে। তো আমরা যখন কোনো কিছু উচ্চারণ করি বা ওই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করি, তখন দেখো তোমরা এর দিকে লক্ষ্য করলেই দেখতে পারো ক, খ, গ, ঘ। আবার যখন আমরা স পড়ি, চ বর্গটি পড়ি, তাহলে স, দেখো আঘাত পাচ্ছে। তো এরকম এই উচ্চারণের ক্ষেত্রে আমাদের অবশ্যই যে জিনিসটি লাগবে সেটি মহাপ্রাণ আর অল্পপ্রাণ তোমাদের জানতে হবে, নইলে তোমরা উচ্চারণ শুদ্ধ সঠিক উচ্চারণ করতে পারবে না। তা এখন আমরা যখন এটা উচ্চারণ করি, তখন তোমরা অনেকেই আন্দাজে উচ্চারণ করো বা অনেকে নিয়মটি জানো না। তাহলে এখানে যেহেতু উজ্জ, অনেকে বলে উজ্জ, কিন্তু হর সাথে যদি জ ফলা সেটা হয়ে যায় মহাপ্রাণ হয়ে যায়। আর মহাপ্রাণগুলো কী হয়? জ, ঝ। দেখছো? উজ্জ। এরকম দুঃসাহস থাকে। আমরা জিহ্বা যখন উচ্চারণ করি, অনেকে আন্দাজে করিয়ে যাও জিহ্বা, কিন্তু আজ হতে তোমরা এই সূত্রগুলো জানার কারণেই এর উচ্চারণ আর তোমাদের ভুল হবে না। কারণ হর সাথে যদি ব ফলা যুক্ত হয়, সেই হর উচ্চারণ হয় কি? বর উচ্চারণ হয় মহাপ্রাণ। আর দেখো প, ফ, ব, ভ, তাহলে জিহ্বা। তো শিক্ষার্থীবৃন্দ, আমি পরবর্তী ক্লাসে তোমাদের ব্যঞ্জন বর্ণ নিয়ে, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করব। তো সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।